নমস্কার, আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্টের পর্দায় রয়েছে আমাদের সঙ্গে আইনজীবী নীলাভ ব্যানার্জি। নীলাভ, তোমাকে নেশন নমস্কার। ফার্স্টের পর্দায়। হুম। নমস্কার। একেবারেই তো খুব গুরুত্বপূর্ণ অবস্থা এই রাজ্যে। সারা রাত দখল হলো এবং দিন দখল হলো এবং তারপরে সমস্ত শ্রেণীর মানুষ এই রাস্তায় নেমেছিল কেবলমাত্রই আরজি করের ইস্যুতে। এবং আরজি করের ইস্যু কেবলমাত্র শুধু ইস্যু শব্দতে নেই, একটা মানুষের আবেগ এবং তার রিফ্লেকশন হয়েছিল। এই বাস্তব কথা সকলেই আমরা মানব, কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদালতে শুনতে হলো যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। যদিও ঘটনাটি একেবারেই সুপ্রিম কোর্ট সুমোটো নিয়েছিল, তারপরে তার ফলস্বরূপ সিবিআই এর তদন্ত, বাকি ভ্যান্ডালিজম এবং সবটা সবটা হয়ে দোষী সাব্যস্ত হলো একমাত্র সঞ্জয় রায়। প্রথমেই জানতে চাইবো, সাধারণ মানুষের আঙ্গিকে, একজন আইনজীবীর আঙ্গিকে কি মনে হয়? বায়োলজিক্যাল এভিডেন্স সবটাই তো দেখা হলো, একা সঞ্জয়? না, একা সঞ্জয়ের পক্ষে তো সম্ভব না, কারণ ওখানে আমরা বিভিন্ন সূত্র জানতে পারছি ওখানে একাধিক ডিএনএ পাওয়া গেছে। তাহলে একটা লোক তো উপস্থিত ছিল না, বাদ বাকি ডিএনএ কাদের সেটা কোনোদিন জানা গেল না এখন অব্দি। বাদ বাকি যারা ওই দিন ক্রাইম সিনে ওখানে উপস্থিত ছিল তাদেরকে ডেকে কেউ জেরা করেনি, তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, তাই অনেক কিছুই জানা গেল না। সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয়কে একা দোষী হিসেবে সাব্যস্ত করা হলো এবং পরবর্তীকালে তার যখন সাজা ঘোষণা হলো সেটা হলো যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি হয়নি। এবং এখানে আর একটা বিষয় দেখুন, বিচারপতির সম্পূর্ণ ব্যক্তিগত পর্যবেক্ষণ, তিনি কি রায় দেবেন না দেবেন, কিন্তু তিনি সেখানে বলছেন এটা বিরলতম ঘটনা নয়। আমাদের এইখানে দ্বিমত আছে। আমাদের বক্তব্য হচ্ছে একটা ঘটনা যেখানে সরকারি হাসপাতালে, শহর কলকাতার বুকে আরজি করের মতো হাসপাতালে পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যে যে হাসপাতাল, সেখানে একজন কর্তব্যরত ডাক্তার, মহিলা চিকিৎসক যখন একজন সিভিক পুলিশের দ্বারা ধর্ষিত হন, খুন হয়, তখন সেটা কি বিরলতম ঘটনা না হলে তাহলে বিরলতম ঘটনা কোনটা? সেই প্রশ্নটা তো আমাদের থাকবে অবশ্যই। না না, এই ক্ষেত্রে আমার ফাইন্ডিংসে যেরকম ভাবে উঠে আসছে যে রাজ্য সরকার পার্টি ছিলেন না এই কেসে, মামলা করলেন তাড়াতাড়ি ফাঁসি দিতে হবে, তাড়াতাড়ি দিতে হবে, এবং আদালতে জিজ্ঞাসাও করা হলো আপনারা কি জানিয়েছিলেন তিলমার মা বাবাকে? তখন তার ব্যাখ্যা অনুযায়ী না, জানানো হয়নি। তখন বিচারপতি বললেন আজকের মধ্যে জানানো যেতে পারে কি? বলছে হ্যাঁ জানানো যাবে। উল্টো দিকে তিলোত্তমার মা বাবা বলছেন কিছুই জানানো হয়নি। না দেখুন, একটা কথা পরিষ্কার, রাজ্য সরকার প্রথম দিনটা একটাই রাজ্য সরকারের লক্ষ্য ছিল, সেটা হলো এই কেসটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, আসল অপরাধীদের কিভাবে বাঁচানো যায় এবং সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করে বাকিদেরকে বাঁচানোর চেষ্টা কিন্তু প্রথম দিন থেকে হয়েছে। তারই অঙ্গ হিসেবে এখন চাওয়া হচ্ছে দ্রুত ফাঁসি, কারণ সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে আর কোন রকম ভাবে কোনো কিছু জানা যাবে না। আমার মনে হয় সঞ্জয় বোঝা উচিত সঞ্জয় যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে, সারা জীবন ওকে জেলেই থাকতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে ওর মুখ খোলা উচিত, কে কে ওর সাথে যুক্ত ছিল, কার কার কথায় ও কি কি করেছে, কারা ওকে ভয় দেখিয়েছে, কারণ ও বারে বারে বলছে ভয় দেখিয়ে নাকি কোনো সই করিয়ে নেওয়া হয়েছে। কারা ভয় দেখিয়েছে, কেন দেখিয়েছে, এবারও বিস্তারিত বলা উচিত, কারণ ওর তো এমনি জীবনটা শেষ। যাদের জন্য আজকে বা যাদের সাথে নিয়ে ও আজকে অপরাধটা ঘটালো, সেই বাকি দোষীদেরও তো আমরা শাস্তি চাই। সেই জায়গাটা সঞ্জয় ব্যবস্থা করে দিতে পারবে। সঞ্জয় দ্রুত ফাঁসি হয়ে গেলে তাহলে আর কেউ জানানোর কিছু থাকলো না। না, মানুষ তো এখন জানতে চাইছে যে একেবারে সাধারণ মানুষের জানারও অধিকার আছে যে বিনীত গোয়েল ঠিক কি কি কথা, কি কি নির্দেশ পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেদিন। হ্যাঁ, সারা রাত জেগে মুখ্যমন্ত্রী কি করলেন, কি করলেন, ঠিক কি নির্দেশ দিলেন। আবার বিনীত গোয়েল ব্রিফিং এ বলেছিলেন যে যা পুলিশ করেছে সব আমার নির্দেশে। তাহলে দুজনের মধ্যে কথোপকথন, আসল নির্দেশটা কে দিলেন? দেখুন, আসল নির্দেশটা হয়েছে নবান্নের মাধ্যমে। সেই নির্দেশটা এটাই ছিল যে যেভাবেই হোক বিষয়টাকে ধামাচাপা দিতে হবে। একমাত্র লক্ষ্য ছিল বিষয়টাকে ধামাচাপা দেওয়া, সত্যকে সামনে না আসতে দেওয়া।
এবং সেই লক্ষ্যকে সামনে রেখে প্রথম দিন থেকে কাজ করেছে রাজ্য পুলিশ। নবান্নের নির্দেশে করেছে, বিনীত গোয়েল সেখানে সহযোগিতা করেছে এবং বিনীত গোয়েলের অত্যন্ত বিতর্কিত একজন অফিসার, অত্যন্ত বিতর্কিত। এই বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার থাকার সময় আমরা দেখেছি জুনিয়র ডাক্তারের যেখানে মেরুদণ্ড উপহার দিয়ে, পরবর্তীকালে সঞ্জয়কেও দেখেছি বিনীত গোয়েলের নাম বলতে ফাঁসানো হচ্ছে। তাহলে এই বিনীত গোয়েল কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না, কেন তাকে তদন্তের আওতায় আনা হলো না? এবং প্রয়োজনে যদি তার পক্ষে কোনো তার অপরাধের পক্ষে যদি কোনো রকম সাক্ষ্য প্রমাণ পাওয়া যেত জিজ্ঞাসাবাদের পর, আমাদের গ্রেপ্তার করা উচিত ছিল। বাঁচানোর খেলা চলছে এখানে পরিষ্কার। সঞ্জয় বলেই পাঠা নয়, তবে সঞ্জয় একমাত্র পাঠা নয়। সঞ্জয়কে একা দোষী সাব্যস্ত করে বাকিদের বাঁচানোর চেষ্টা করে। না, বেশ কি ইন্টারেস্ট আছে মুখ্যমন্ত্রীর? এখন যদি আমি বলি যে কিসের ইন্টারেস্ট রয়েছে, মুখ্যমন্ত্রী সেখানে প্রেজেন্ট ছিলেন না, কি এমন ঘটলো যাতে মুখ্যমন্ত্রী প্রশাসন নিয়ে নামতে হলো? না, পরিষ্কার যেভাবে ওই ঘটনার পর থেকে সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে, যেভাবে আন্দোলন করেছে, যেভাবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা, রাজনৈতিক রং ছাড়া, বর্ণ ছাড়া, পতাকা ছাড়া নাগরিক সমাজের যে আন্দোলন, সেই আন্দোলন, নবান্ন অভিযান, তাতে করে রাজ্য সরকারের পায়ের তলায় মাটি কেঁপে গেছে, ভূমিকম্প হয়ে গেছে রাজনৈতিকভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার চেয়েছে প্রথম থেকে বিষয়টাকে ম্যানেজ করতে। এবার সেখানে দাঁড়িয়ে কিছু জুনিয়র ডাক্তারদের একজন নেতাদের একটু ভুলভাল ছিল, তাদের অভিজ্ঞতা আইনতায় তারা অনেক ভুল পথে আন্দোলনকে পরিচালিত করেছে, ছোট হয়েছে, মানুষের উপস্থিতি কমেছে। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছিলেন যে ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি। আজকেও তিনি ফাঁসি চাইছেন, দোষটা কোথায়? তিনি তো মানবিক, তাই ফাঁসি চাইছেন, এরমটাই মনে করেন তৃণমূল মুখপাত্র? না, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন নির্যাতিতার ফাঁসি চাই, উনি তো নির্যাতিতারও ফাঁসি দিয়েছিলেন। তাহলে উনি কি চেয়েছেন না চেয়েছেন সেটা বড় বিষয় না, ওনার পুলিশ কি ভূমিকা নিয়েছে। আমার বক্তব্য একের পর এক ঘটনা, এর আগে কামরুল পাঁচটি সেখানে ওনার পুলিশ কি করেছিল, সে জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য এখানে পরিষ্কার। এখানে দাঁড়িয়ে পরিষ্কার যারা তিলোত্তমা হত্যার সঙ্গে যুক্ত ছিল, তিলোত্তমা ধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তারাই এখন নাটক করতে রাস্তায় নেমেছিল এবং তারা এখন নাটক করে তারা আবার হাইকোর্টে গেছে। বেশ, আমি একেবারে শেষ করব, আরজি করের প্রসঙ্গ নয়, এটা একটু অন্য প্রসঙ্গ। যদিও রাজ্যে শিল্প নেই, শিল্প সম্ভাবনা কমছে, প্রায় দিন দিন শিল্প আসছে না এবং অনুসারী শিল্প তৈরি হচ্ছে না। এমতো অবস্থায় মুখ্যমন্ত্রী নিদান একেবারে সভামঞ্চ থেকে বললেন চা এবং ঘুগনি সেটা বিক্রি করলে নাকি চাকরির থেকে বেশি রোজগার হবে, কম রোজগার হবে না। কি নিদান দিলেন, কি পাবে যুব সমাজ? চা এবং ঘুগনি? না না, মুখ্যমন্ত্রীর তো এটাই স্বভাব। মুখ্যমন্ত্রীকে তো এই কাজে করতে আমরা আগেও দেখেছি। মুখ্যমন্ত্রী প্রথম এবং প্রধান লক্ষ্য আগে তিনি বলেছেন চপ শিল্প, পাড়ায় পাড়ায় চপ শিল্প করুন, এখন হচ্ছে চার ঘুগনি শিল্প। বাংলার ছেলেরা MA BEd MSc পাস করবে, বাংলার ছেলেরা PhD করবে, MBA পাস করবে, করার পরে মোড়ে মোড়ে ঘুগনি বিক্রি করবে, মোড়ে মোড়ে চা বিক্রি করবে, আর ওপরে বোর্ড টাঙিয়ে রাখবে MA পাস চাওয়ালা, M.Com পাস ঘুগনিওয়ালা, তারপরে হচ্ছে আপনার MSc পাস ঝালমুড়িওয়ালা। এই বাংলার ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ এখন চপ, ঝালমুড়ি, চা, ঘুগনি, এইগুলো। তাহলে আমি একটা কথা পাল্টা প্রশ্ন করতে চাই, ওনার দলের যে সমস্ত নেতারা যে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারা কি চা, ঘুগনি, ঝালমুড়ি, চপ বিক্রি করে কোটিপতি হয়েছে নাকি তোলাবাজির টাকায় কোটিপতি হয়েছে? বাংলায় কোনো শিল্প নেই। শিল্প সম্মেলনের নামে প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচ করা হয়, শিল্পপতিরা আসে, বড় বড় বক্তব্য রাখে, রেখে চলে যায়, একটা টাকাও এখানে ইনভেস্টমেন্ট হয় না। আর বেহালার লোক সৌরভ গাঙ্গুলি তাকে স্পেনে নিয়ে গিয়ে বলা হয়েছিল যে এই শিল্প হবে, সেই ইস্পাতের কারখানা করবে ঘোষণা হয়েছিল। পরবর্তীকালে দেখবেন ইস্পাতের কারখানাও কিছু হয়নি, বরং সে এক টাকায় কিছু জমি হাতিয়ে বসেছিল, সেটাও হাইকোর্টের থেকে দালে চট মেরে সেই নির্দেশকেও বাতিল করা হয়েছে। 1 টাকায় যে জমি হস্তান্তর হচ্ছিল তাকে বাতিল করা হচ্ছে এই প্রক্রিয়ায়। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সম্পূর্ণভাবে সরকারি চাকরি, শিল্প নেই, এখানে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বা শিল্পপতিরা বিনিয়োগ করতে আসেন না,
সেই জায়গায় দাঁড়িয়ে এখন তাহলে চা, চপ, ঘুগনি, আলু কাবলি এই সমস্ত হচ্ছে বাংলার আজকের দিনে দাঁড়িয়ে ভিত্তি বা পশ্চিমবঙ্গের তৃণমূলের কর্মসংস্থান নীতি। বেশ, বাংলার ভিত্তি যাই থাকুক এবং আরজি করের তিলোত্তমা আলটিমেটলি বিচার পান। শুধু ফাঁসি নয়, ফাঁসির পেছনে কারা? এই সঞ্জয় রায় একা নন, আর কারা? এই মাথার খোঁজেই রয়েছে নেশান ফার্স্ট, রয়েছে সাধারণ মানুষ, সকলে মিলে আমরা একটা প্রয়াস গঠিত চোখ রাখবো যাতে নির্যাতিতার সঠিক বিচার হোক এবং কারা কারা সেটা সামনে আসুক। অসংখ্য ধন্যবাদ নীলাভ তোমাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।